হ্যালো শিক্ষার্থীরা, শরতের প্রখর রোদের উষ্ণ শুভেচ্ছা তোমাদের আমি জানাচ্ছি। আজকে মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি নাসরিন আক্তার দশম শ্রেণীর সাথে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় একাদশ পরিচ্ছেদের শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। শব্দের শ্রেণী বিভাগে আজকে যা শিক্ষণফল আছে, এই শিক্ষণফলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা গঠনগতভাবে শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা লাভ করবে। 2, অর্থমূলক শ্রেণী বিভাগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। 3, বাংলা ভাষার শব্দ সম্ভার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবে। 4, সকল শ্রেণী বিভাগ সংজ্ঞায়িত করে উদাহরণ বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চলে যাব এখন আলোচ্য বিষয়ে আলোচনা করতে। তো প্রথমে জানা যাক, শব্দের শ্রেণী বিভাগ বিভিন্ন রকম হতে পারে। তন্মধ্যে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে গঠনমূলক শ্রেণী বিভাগ, 2 হচ্ছে উৎসমূলক শ্রেণী বিভাগ, 3 হচ্ছে অর্থগতভাবে শ্রেণী বিভাগ। প্রথমে আমরা গঠনমূলক শ্রেণী বিভাগকে বিভক্ত করব। গঠনমূলক শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। গঠনগত দিক থেকে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মৌলিক শব্দ, 2 সাধিত শব্দ। তো মৌলিক শব্দ হচ্ছে যে শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, নাক। যেমন গোলাপকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গোলাপের পাপড়ি ছাড়া, অর্থাৎ গোলাপের পাপড়ি পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। সুতরাং গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। নাককেও ভেঙে কোনো আলাদা করা যাবে না, সুতরাং এটাও মৌলিক শব্দ। তাহলে আমরা জানলাম কি, মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করলে অন্য কোনো শব্দ পাওয়া যাবে না, বা তাকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যাবে না, তাই হচ্ছে মৌলিক শব্দ। এবারে আসো সাধিত শব্দ। সাধিত শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় না, অর্থাৎ এই সাধিত শব্দকে বিশ্লেষণ করলে আলাদা আর কোনো অর্থ পাওয়া যাবে না। শুধুমাত্র কি হবে, সাধারণত একাধিক শব্দের সমাস কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ করে এটাকে কি করা হবে, সাধিত শব্দে গঠিত করা। একাধিক শব্দের সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ করে কি করা হবে, সাধিত শব্দ গঠন করা যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় চাঁদ মুখ। চাঁদ মুখ হচ্ছে কি, চাঁদের মতো মুখ, তাহলে এটা হচ্ছে কি সাধিত শব্দ। আরো এক্সাম্পল আছে, নীল আকাশ, যেমন নীল যে আকাশ। তাছাড়া আছে কি ডুবুরি, ডুব যোগ উড়ি। আরো আছে কি চলন্ত, যেমন চল যোগ অন্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম কি সাধিত শব্দ হচ্ছে কি, যে শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো বিশ্লেষণ করে আরো কি করা যায়, যে শব্দকে বিশ্লেষণ করা হলে সেগুলিকে অন্য কোনো অর্থে যদি রূপান্তর করি বা আলাদা অর্থবোধক শব্দ যদি পাওয়া যায়, সেগুলি হচ্ছে সাধিত শব্দ। আর সাধারণত একাধিক শব্দের সমাস অথবা প্রত্যয় উপসর্গ যোগ করে কি করা হয়, সাধিত শব্দ গঠন করা যায়। এবারে আমরা যাব গঠনমূলক শ্রেণী বিভাগের পরে আমরা আসবো কি সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসবো অর্থমূলক শ্রেণী বিভাগ নিয়ে। অর্থগতভাবে শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করেছে, 3 ভাগে। এক হচ্ছে যৌগিক শব্দ, 2 রূঢ় বা রাঢ়ী শব্দ, 3 হচ্ছে যোগরূঢ় শব্দ। তো আমরা এখন জানবো যে যৌগিক শব্দ। যৌগিক শব্দ হলো যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলিকে বলা হয় যৌগিক শব্দ। আমরা কি জানলাম, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি হয়, একই রকম হয়, তাকে যৌগিক শব্দ বলে। যেমন ক্রিযোক্তব্য,
এই কর্তব্য, যা করা উচিত, কর্তব্যটা হচ্ছে কি, এর অর্থ হচ্ছে যা করা উচিত। বাবু আনা, যেমন বাবু যোগ আনা, এই বাবু আনা এর অর্থ হচ্ছে কি বাবুর মতো ভাব। আরো কি আছে, মধুর, মধু যোগ র, মধুর অর্থ হচ্ছে কি মধুর মতো মিষ্টি, যা আমরা কি হিসেবে নিতে পারি, এগুলি হচ্ছে যৌগিক পদার্থ, সরি যৌগিক শব্দ। যৌগিক শব্দ, এই যৌগিক শব্দ আমরা জানলাম যে বুদ্ধিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি পায়, একই রকম হয়। সেরকমই আমরা কয়েকটা এক্সাম্পল পেলাম কি, কর্তব্য, 2 হচ্ছে বাবু আনা, 3 হচ্ছে কি মধুর, আরো পেলাম কি বাবু, সরি কর্তব্য, মধুর, আর হচ্ছে বাবু আনা। তো এবারে আমরা যাব রুড়ি শব্দ সম্পর্কে। এবারে আমরা যৌগিক শব্দের পরে জানবো 2 জানবো কি রুড়ি শব্দ। এই রুড়ি শব্দ হচ্ছে কি, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুক্ত মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে বলে রুড়ি শব্দ। কি করে, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুক্ত মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে কি হয়, অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রয়োগ করে। যেমন হস্তি, হস্তি হচ্ছে কি হস্ত আছে যার, হস্ত আছে যার, এই হস্ত আছে যার, হস্ত যোগীন, হস্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি আলোচনা করলাম, যে রুড়ি শব্দ, এই রুড়ি শব্দের মধ্যে যে আমরা জানলাম যে হস্তযোগীন, হস্তি, এখানে হস্তিটা হচ্ছে কি, হস্তিটা হচ্ছে একটি জন্তু বিশেষ। ঠিক আরো এক্সাম্পল আছে, যেমন গবেষণা, গো যোগেশনা, এখানে গো অর্থ হলো কি গরু খোঁজা, গো অর্থ গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। এই গো অর্থ বর্তমানে যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে পর্যালোচনা বা গবেষণা, কিন্তু পূর্বে আসলে গো অর্থ আমরা জানি কি, গো অর্থ গরু খোঁজা। তারপরে আসো বাঁশি, বাঁশি হলো কি বাঁশি দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি কি হয় সুরের বিশেষ বাদ্যযন্ত্র। বাঁশি হলো কি যে কোনো সুরের, এটা হলো একটা সুরের বিশেষ বাদ্যযন্ত্র। বাঁশি দিয়ে তৈরি যে কোনো, এটা একটা বস্তুই শুধু নয়, এটা হলো একটা সুরের বাদ্যযন্ত্র। 3 আসো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা হলো কি সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ কি করে, বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কজ হচ্ছে কি পঙ্কি জন্মে যা, তাহলে পঙ্কি জন্মে যা, কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে কি হয়, ব্যবহৃত হয়। পঙ্কজটা শুধুমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়। তাছাড়া আছে শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদই পঙ্কে জন্মে। সুতরাং এগুলি হচ্ছে কি যোগরূঢ় শব্দ, অর্থাৎ পঙ্কে জন্মে যা তাই পঙ্কজ। তাহলে পঙ্কে জন্মে সেরকম আছে কি শৈবাল, শালুক, আর হচ্ছে পদ্মফুল। আর এই পদ্মফুলটা আমরা কি জানলাম, পদ্মফুলটা মানে পঙ্কে জন্মে যা, সেটাই পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়। নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে। তাছাড়া এগুলি ছাড়াও আরো জলধি, যেমন জল ধারণ করে যে, এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়। এই জলধিটা জল ধারণ করে যে, এটা বিভিন্ন অর্থ পরিত্যাগ করে শুধুমাত্র সমুদ্র অর্থে এটা ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক এক করে গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থগত শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা চলে আসছি উৎসমূলক শ্রেণী বিভাগ নিয়ে। উৎসমূলক শ্রেণী বিভাগের দিক থেকে বাংলা ভাষা শব্দ সম্ভারকে 5 ভাগে ভাগ করা যায়। উৎসমূলক শ্রেণী বিভাগের বাংলা ভাষা শব্দ সমূহকে 5 ভাগে ভাগ করা যায়। সেগুলি হচ্ছে, এক হচ্ছে, দেখো এখানে একটা লেখচিত্র আছে, শব্দ ভান্ডার। এই শব্দ ভান্ডারকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এই 5টি ভাগের মধ্যে দেখো তৎসম শব্দটা হলো যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। অর্থাৎ এটা কি করেছে, যে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় প্রবেশ করেছে এবং যাদের রূপ কি আছে, অপরিবর্তিত আছে, তার মানে কি কোনো পরিবর্তন হয়নি, সেগুলো হলো তৎসম শব্দ। এই তৎসম শব্দ, তৎসম হচ্ছে কি একটি পারিভাষিক শব্দ। এর অর্থ হলো তৎসম হলো তৎ, তার, আর সম অর্থ হচ্ছে সমান, অর্থাৎ তার সমান। তৎসম হলো কি তার সমান। তো এখানে তৎসম শব্দের যেমন
তৎসম শব্দ কোনগুলি? যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, মনুষ্য, এগুলি হচ্ছে তৎসম শব্দ। গ্রহ, নক্ষত্র, এগুলি হচ্ছে কি তৎসম শব্দ। এই তৎসম শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে কোথায় আসছে? সোজাসুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে। আর এটা হলো একটা পারিভাষিক শব্দ। এরপরে আসো তৎসমর পরে আসো অর্ধ তৎসম। অর্ধ তৎসম হচ্ছে কি বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে কোথায় আসছে? কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়েছে, এগুলিকে তো অর্ধ তৎসম বলে। আর অর্ধ তৎসম হচ্ছে কি আধা সংস্কৃত। অর্ধ তৎসম, তৎসম হলো তার সমান, আর অর্ধ তৎসম হচ্ছে কি আধা সংস্কৃত। তো এবারে আসবো যেমন, তারপরে আমরা আসি, তাহলে আমরা জানলাম কি অর্ধ তৎসম হচ্ছে আধা সংস্কৃত, তৎসম হচ্ছে সংস্কৃত, আর অর্ধ তৎসম হচ্ছে কি আধা সংস্কৃত। তাহলে এখানে দেখো, যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, এই শব্দগুলি হচ্ছে কি যথাক্রমে জ্যোৎস্না, যেটাকে বলা হয় জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে আসছে জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। আর গিন্নি হচ্ছে কি গৃহিণী। আরো আছে কি ওখানে দেওয়া আছে কি শ্রাদ্ধ, যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি। জ্যোৎস্না থেকে আসছে জ্যোৎস্না, আর শ্রাদ্ধ হলো শ্রাদ্ধ, গিন্নি হচ্ছে গৃহিণী। এগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই শব্দগুলি, এই শব্দ মানে অর্ধ তৎসম শব্দ থেকে এসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসবো তদ্ভব শব্দ নিয়ে। তদ্ভব শব্দ দেখো, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়। যে তদ্ভব শব্দটা কোথা থেকে আসছে? সংস্কৃত ভাষা থেকে আসছে। অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারায় কিঞ্চিত পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষার স্থান করে নিয়েছে। ভাষার বিবর্তন দ্বারা কিঞ্চিত পরিবর্তিত কি হয়ে করছে? আধুনিক বাংলা ভাষার স্থান করে নিয়েছে। সেই শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি কি? তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তদ্ভব কি? এটাও একটা পারিভাষিক শব্দ। এর অর্থ হলো কি, ওই যে তৎ অর্থ তার, আর সমর্থ সমান, সমর্থ সমান। এখানে হলো তদ্ভব, তাহলে তৎ অর্থ হচ্ছে তার, আর ভব হচ্ছে উৎপন্ন। অর্থাৎ কি তদ্ভব হলো তার থেকে উৎপন্ন। এখন কি উৎপন্ন হলো দেখো, সংস্কৃত হচ্ছে কি, সংস্কৃত যে শব্দটি হচ্ছে হস্ত, সংস্কৃত হচ্ছে হস্ত, প্রাকৃত হবে হূত, আর তদ্ভবে হবে হাত। আবার সংস্কৃতি যদি বলা হয় চর্ময়ার, প্রাকৃতে বলা হবে চর্মকার, আর তদ্ভবে বলা হবে চামার। তাহলে শব্দগুলি বুঝতে পারছো? আমরা এখানে তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করছি। তদ্ভব শব্দের মধ্যে আমরা জানলাম যে যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারা এগুলি প্রাকৃতের মধ্য দিয়ে কি হয় পরিবর্তিত হয়ে বাংলা ভাষায়, আধুনিক বাংলা ভাষার স্থান করে নিয়েছে। এগুলি কি বলা হয় অর্ধ তৎসম তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ হচ্ছে কি একটি পারিভাষিক শব্দ। আর এই তদ্ভব শব্দটা কিভাবে হয়? যদি প্রাকৃত ভাষায় যদি এটাকে বলা হয়, প্রাকৃত ভাষা অর্থাৎ তদ্ভব শব্দের এক্সাম্পলটা হচ্ছে কি, তদ্ভব শব্দ হলো তৎ অর্থ তার, আর ভব অর্থ হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন। কোথা থেকে উৎপন্ন? ওই যে কোথা থেকে আসছে, স্বাভাবিক বিবর্তন দ্বারা এটা প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় আসছে, সেই জন্য এটা তার থেকে উৎপন্ন হয়েছে। যেমন সংস্কৃত হচ্ছে হস্ত, প্রাকৃত হবে হৌথ, আর তদ্ভবে হবে কি হাত। আবার সংস্কৃত হবে সংস্কৃত হবে চর্মকার, প্রাকৃত হবে চম্ময়ার, আর ইয়েতে হবে তদ্ভবে হবে কি চামা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা তদ্ভব শব্দটা বুঝেছো বা বুঝতে পারবে। এবারে আমরা আসবো দেশি শব্দ। দেশি শব্দ, দেশি শব্দের মধ্যে হলো কি বাংলাদেশের আদিম অধিবাসীদের মধ্যে, যেমন কোল, মুন্ডা। কোল হচ্ছে কি মুন্ডা শব্দ, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় কি আছে রক্ষিত আছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। তাহলে বাংলাদেশের আদিম অধিবাসীদের মধ্যে আমরা কি জানতেছিলাম? দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীদের মধ্যে কিছু কিছু শব্দ কি আছে অধিবাসীদের মধ্যে, যেমন কোল, মুন্ডা। কোল অর্থ কি মুন্ডা প্রভৃতি ভাষা সংস্কৃতির কিছু কিছু উপাদান কোথায় আছে? বাংলায় রক্ষিত আছে। কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে, এগুলি হচ্ছে দেশি শব্দ নামে অভিহিত করা হয়েছে। যেমন অনেক সময় এদের মূল নির্ধারণ করা যায় না। এই শব্দগুলি কি অনেক সময় মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস নেই। এগুলি যে কোন ভাষা থেকে আসছে সেটার হদিস নেই। যেমন পুরী, পুরী হচ্ছে বিষ, এটা হচ্ছে কি কোল ভাষা। পেট, পেট হচ্ছে কি উদর, যা বলা হয় তামিল ভাষা।
যেমন চুলা, চুলা হচ্ছে উনুন, যাকে বলা হয় মুন্ডারি ভাষা। তাহলে আমরা কি বুঝতে পারছি যে দেশি শব্দ কি? তাহলে দেশি শব্দটা হলো কি বাংলাদেশের আদিম অধিবাসীদের মধ্যে থেকে যেসব উপাদান কোথায় আসছে, যেসব উপাদান এখনো বাংলা কি আছে, রক্ষিত আছে, সেই ভাষা থেকে আসছে। যেমন সেগুলির মূল এখনো কি করা যায় না, মূল নির্ধারণ করা যায় না, কোন ভাষা থেকে আসছে সেটা ঠিকই এটার মানে হদিস মেলেছে। আর সেরকম ভাষাই হচ্ছে কুড়ি। আমরা কুড়িকে তো 20 বলি, তাই না? এটা কোন ভাষা থেকে আসছে? পেটকে তুমি দৌড় বলি, তাই না? তাহলে সেটা হলো তামিল ভাষা থেকে আসছে। চুলাকে আমরা তো চুলা বলি, কিন্তু আসলে এটা উনুন। আমরা 20 বলি, আসলে সেটা কি কুড়ি। আবার এই চুলাটা হচ্ছে উনুন, উনুনটা হচ্ছে কি মুন্ডারি ভাষা। তো এবারে আমরা আসবো বিদেশি ভাষার মধ্যে। বিদেশি ভাষা দেখো রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কারণে। একটা হচ্ছে কি রাজনৈতিক, আরেকটা হচ্ছে ধর্মীয়, আরেকটা বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিভিন্ন কারণে বাংলাদেশের আগত বিভিন্ন বিদেশি, বাংলাদেশে আগত যেসব বিদেশি ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলাদেশে কি হয়েছে, স্থান করে নিয়েছে। বহু শব্দ রাজনৈতিক কারণে হোক, এটা ধর্মীয় কারণে হোক, সাংস্কৃতিক কারণে হোক, অথবা বাণিজ্যিক কারণে হোক, বিভিন্ন কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষীর মানুষই এদেশে এসে কি করেছে, বাংলাদেশে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলে বিদেশি শব্দ। আর এই বিদেশি শব্দের মধ্যে যেমন আরবি, ফার্সি, আরো আছে কি ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শব্দগুলির মধ্যে আরবি, ফার্সি, আরবি, ইংরেজিটাই হচ্ছে কি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেকালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণগুলি বিদেশি শব্দ এবং এদেশের ভাষায় গৃহীত হয়েছে। মানে সেই সমাজ জীবনে যে সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলি ছিল সেগুলি কি হয়েছিল, এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ কিছু কিছু শব্দ একইভাবে বাংলাদেশে কি হয়েছে, একইভাবে পর্তুগিজ, ওলন্দাজ এই সমস্ত শব্দগুলি একইভাবে এসে বাংলাদেশে এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী যেমন ভারত, মায়ানমার, আরো আছে কি মারমা, চীন, জাপান প্রভৃতি দেশের কিছু কিছু শব্দ এখনো আমাদের এই বাংলাদেশে রক্ষিত আছে। আর এগুলি হচ্ছে কি বিদেশি ভাষা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো যে বিদেশি ভাষা কোনগুলি? অর্থাৎ বিদেশি ভাষা রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, সাংস্কৃতিক কারণে, বাণিজ্যিক কারণে, বিভিন্ন কারণে এগুলি আমাদের দেশে আসছে এবং আমাদের দেশে এটা একটা জায়গা করে নিয়েছে। আর এই জায়গাগুলি থেকেই দেখা গেছে কি তৎসম শব্দকে বিদেশি শব্দ, এই জায়গাগুলি থেকে দেখা গেছে তৎসম শব্দকে বলে বিদেশি শব্দ। এবং বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি এদেশে যথেষ্ট একটা জায়গা তারা দখল করে নিয়েছে। আর এইসব কারণেই সেকালের সেই সমাজ জীবনের ভাষাগুলি এখন প্রচলিত। এখন আমাদের দেশেও সেগুলি প্রচলিত হয়ে আছে। তাহলে আমরা জানলাম কি সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম যে বাংলা ভাষার শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শব্দের শ্রেণী বিভাগে 3 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো গঠনগত ভাবে, অর্থগত ভাবে, আবার অর্থের বিচার বিশ্লেষণে, আবার হচ্ছে বাংলা ভাষার শব্দ সম্ভার। গঠনগত দিক থেকে উৎসমূলক ভাবে, আবার হচ্ছে কি বাংলা ভাষার শব্দ সম্ভার। এই 3টা ভাগে, এই 3টা ভাগের মধ্যে আমরা গঠনগত দিকের মধ্যে 2টা দিক পাইছি, অর্থমূলক শ্রেণী বিভাগ 2টা পাইছি, মৌলিক শব্দ, স্বাধীনতা শব্দ। তারপরে গঠনমূলক শ্রেণী বিভাগ আমরা 3টা পেয়েছি। 3টার মধ্যে কি পেয়েছি, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ বা রাঢ়ী শব্দ, আর 3 পেয়েছি যৌগরূঢ় শব্দ। সবশেষে আমরা উৎসমূলক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। উৎসমূলক শ্রেণী বিভাগের মধ্যে বাংলা ভাষা শব্দ সম্পর্কে 5 ভাগে ভাগ করেছে। এই 5 ভাগের মধ্যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। তৎসম শব্দগুলি কি আমরা জানলাম। তৎসম শব্দও আমরা জেনেছি যে পারিভাষিক শব্দ। অর্ধতৎসম সেটাও একটা পারিভাষিক শব্দ। তো আমরা তৎসম শব্দের মধ্যে গ্রহ, নক্ষত্র, মনুষ্য ইত্যাদি শব্দের নাম জেনেছি। আবার অর্ধতৎসমের মধ্যে জ্যোৎস্না, শ্রাদ্ধ, হ্যাঁ, এইসব শব্দের কিভাবে প্রাকৃত ভাষায় কি হয়, সংস্কৃত ভাষায় কি হয়, তদ্ভব শব্দে কি হয়, আমরা সেগুলি তদ্ভব শব্দের মধ্যে জেনেছি। আর ইয়েতে আমরা কি জেনেছি, অর্ধতৎসম শব্দের বিভিন্ন রূপায়ণগুলি আমরা জেনেছি। দেশি বিদেশি শব্দ কিভাবে আমাদের দেশে এসছে, সবগুলির আমরা পরিবর্তন বা রূপায়ণটা আমরা জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা বাংলা ভাষার শব্দ সম্ভার অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে তার বিভিন্ন ধাপগুলি তোমরা অবশ্যই কি করতে পারবে, তোমরা অবশ্যই নিজেরাই প্রয়োগ করতে পারবে। যদি তোমরা এটা ভালোভাবে একটু পড়ো বা একটু নিজেরা বাড়ির কাজ করো। বাড়ির কাজ করে তোমরা প্রতিদিন বাড়ির কাজ করবে, একটু পড়াশোনা করবে, তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে বা শিখতে পারবে। আমি আশা করি তোমাদের এই ধর আর কোনো সমস্যা হবে না।
এই বিষয়ের উপর। তো আশা করি বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এসে আমাদের যদি পড়াশোনা তোমরা যদি বাসা না করো, তাহলে তোমরা কিন্তু ভালো ফলাফল করতে পারবে না। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট শুধু নয়, সারা বিশ্বে আজ কোভিড-19 আমরা কি সবাই জর্জরিত। অর্থাৎ এই মহামারীতে কারোই ভালো থাকার কথা নয়। তারপরেও আমরা নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। নিজেরা সুরক্ষিত থেকে দেশ ও দশের কি করতে উন্নয়ন ঘটানোর চেষ্টা করব। দেশ এবং দশের নিজেকেও ভালো রাখবো, অন্যকেও ভালো রাখবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। তোমাদের ভালো থাকার জন্য আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব, যাতে তোমরা ভালো থাকো, যাতে আমরা আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি। প্রত্যেকে যার যার নিজের অবস্থানে থেকে আমরা যাতে আগামী দিনগুলি আমাদের সুন্দর করে বাঁচতে পারি, সেই প্রত্যাশায় আজকে এখানেই। আল্লাহ হাফিজ।